সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। উপজেলা নির্বাচনকে সাধারণ রাজনৈতিক কর্মীদের বাইরে বিত্তবানদের খেলায় পরিণত করা হয়েছে বলে মনে করছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। দলটি বলছে এ নির্বাচনে যে পরিবর্তন আনা হয়েছে তাতে সাধারণ রাজনীতিকদের অংশগ্রহণ দুঃসাধ্য হয়ে পড়েছে। এবারে জানাবো দিনাজপুরের বিরল উপজেলায় ১ নং আজিমপুর ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১ নং ওয়ার্ডের সিঙ্গুল হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে মেম্বার প্রার্থী দুদলের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এ সংঘর্ষে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছেন। জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রচণ্ড তাপপ্রবাহে শিশু নারী সহ প্রায় ২০ জন মারা গেছেন, তাতে প্রধানমন্ত্রীর কি কোনো দায় নেই? আপনি কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবন উজাড় করে দিচ্ছেন, দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলে সব উজাড় করে দিচ্ছেন, সেখানে ফসল হয় না, এটা তো আপনার কারণে। যেখানেই দুর্নীতি ও লুটপাট সেখানেই আওয়ামী সরকার। জানিয়ে দেব, ক্ষমতাসীন সরকার জনগণের জীবিকা উচ্ছেদ করলে জনগণ তাদের ক্ষমতা থেকেও উচ্ছেদ করে দেবে। জানিয়ে দেব, ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো, তাই ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে উগ্র রাষ্ট্র ঘোষণার এখনই সময়। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে সংঘর্ষ আর সংঘাত চলছে তার জন্য মূলত দায়ী মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল। কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না দেশটি। গত ৬ মাসে গাজায় একে একে ৩৪,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। উপজেলা নির্বাচনকে বিত্তবানদের খেলায় পরিণত করা হয়েছে ওয়ার্কার্স পার্টি। উপজেলা নির্বাচনকে সাধারণ রাজনৈতিক কর্মীদের বাইরে বিত্তবানদের খেলায় পরিণত করা হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। দলটি বলছে নির্বাচনে যে পরিবর্তন আনা হয়েছে তাতে সাধারণ রাজনীতিকদের অংশগ্রহণ দুঃসাধ্য হয়ে পড়েছে। সোমবার ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সভায় একথা উঠে আসে। দলটির নেতারা বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানতের অঙ্ক লাখ টাকায় উন্নীত করা হয়েছে। নির্বাচনে রঙিন পোস্টার ব্যবহার সহ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন বিধিতে পরিবর্তন এনেছে। উপজেলা নির্বাচন এমন এক অরাজনৈতিক রূপ নিয়েছে সেখানে কেবল টাকা, পরিবারতন্ত্র এবং প্রশাসনকে ব্যবহার করাই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে রাজনীতি, জনগণ এবং তাদের ভোটাধিকার প্রয়োগ এসব বিষয় আর প্রাধান্য নয়। পাশাপাশি বিএনপি, জামাত ইসলামী সহ ডান ও কথিত বামপন্থীদের নির্বাচন বর্জন এই বিরাজনীতিকরণ প্রক্রিয়াকে জোরদার করেছে। এতে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থার সম্পর্কে জনগণের যে উৎসাহটুকু ছিল এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে সেটাও শেষ হয়ে যাবে। তবে বর্তমান প্রতিকূলতা মেনে নিয়েও ওয়ার্কার্স পার্টি এই নির্বাচনে অংশ নিচ্ছে। কারণ হিসেবে বিরাজনীতিকরণ প্রক্রিয়া প্রতিরোধ এবং নির্বাচন ব্যবস্থাকে সঠিক অবস্থায় পুনরুদ্ধারের কথা বলেছে দলটি। দিনাজপুরে ইউপি নির্বাচনের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু। দিনাজপুরের বিরল উপজেলায় ১ নম্বর আজিমপুর ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১ নং ওয়ার্ডের সিঙ্গুল হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে মেম্বার প্রার্থী দুদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে, এতে ২ জন গুলিবিদ্ধ হয়। তাদের দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী ৬৭ নামের একজন মারা যান। অপরজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করতে হাসপাতালের সামনে ব্রিফ করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাত আল মামুন। তিনি জানান, মেম্বার প্রার্থী সাইফুলের সমর্থকরা বিজয়ী মেম্বার প্রার্থী জুবাইদুর রহমানের সমর্থকদের উপর হামলা করে, ফলে সংঘর্ষ বড় আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬০ থেকে ৭০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়। এই ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। গরমে মানুষ মারা যাচ্ছে, আপনারা সুন্দরবন ধ্বংসের ষড়যন্ত্র করছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রচণ্ড তাপদাহে শিশু নারী সহ প্রায় ২০ জন মারা গেছেন, এতে প্রধানমন্ত্রীর কি কোনো দায় নেই? আপনারা কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবন উজাড় করার ষড়যন্ত্র করছেন, দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলে সব উজাড় করে দিচ্ছেন, সেখানে ফল হয় না, এটা তো আপনাদের কারণ।
যেখানেই দুর্নীতি ও লুটপাট সেখানেই আওয়ামী সরকার। তিনি বলেন, আজকে ব্যাংক, বিমা সর্বত্র হরিলুট চলছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো ফাঁকা হয়ে গেছে, লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ। আবার বলছেন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। সোমবার বিকেলে এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়। রুহুল কবির রিজভী বলেন, মনে রাখতে হবে, থুতু দিয়ে দালান গড়া যায় না, যেটা শেখ হাসিনা গত কয়েক বছর ধরে করেছেন। আজ যে কর্মসংস্থান নেই, চারিদিকে শুধু হাহাকার আর আহাজারি। এই পরিস্থিতিতে আল্লাহর অভিশাপ। এখন ভয়ঙ্কর বাংলাদেশের প্রকৃতি, তবে এর মধ্যেও গণতন্ত্র ধ্বংসের নীলনকশা থামছে না। সেজন্যই যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানো হলো, আর এর আগেও অনেক নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। জীবিকা উচ্ছেদ হলে জনগণ ক্ষমতা থেকে উচ্ছেদ করে দেবে। বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সিপিসির সাবেক সভাপতি জননেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ক্ষমতাসীন সরকার জনগণের কর্মসংস্থানের মৌলিক অধিকারকে সংকুচিত করে চলেছে। তারা বেকারত্ব দূর এবং কর্মসংস্থান সৃষ্টির কথা মুখে বললেও বাস্তবে চরম কর্মহীনতা বর্তমানে দেশের প্রধান সংকট হিসেবে দেখা দিয়েছে। তিনি বলেন, সংবিধানের ঘোষণা বাস্তবায়নে জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও বিকল্প ব্যবস্থা না করে কোনো ব্যক্তির ন্যায়সঙ্গত কর্মসংস্থানের অধিকার হরণ করা চলবে না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে হকারদের কেন্দ্রীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আয়োজিত সমাবেশ শেষে একটি মিছিল পুরানা পল্টন মোড় ঘুরে গুলিস্তান ফুলবাড়িয়া হয়ে ঢাকা ট্রেড সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অগণতান্ত্রিক পথে ক্ষমতাসীন সরকার মানুষের জীবিকা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখলে দেশের জনগণও তাদের ক্ষমতা থেকে উচ্ছেদের চূড়ান্ত সংগ্রাম শুরু করবে। তিনি অবিলম্বে বিকল্প ব্যবস্থা না করে হকার সহ শ্রমজীবী মানুষের উপর বল প্রয়োগ এবং উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে কোনো সাধারণ আয়ের মানুষের পক্ষে খেয়ে পরে বেঁচে থাকা সম্ভব নয়। এই অবস্থায় সারা দেশে ক্রমাগত খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান উচ্ছেদ চলছে। নির্বিচারে হকার, ব্যাটারি চালিত যানবাহন, দিনমজুরের রুটিরুজির অবলম্বন বন্ধ করার অভিযান পরিচালনা করছে সরকার। ফলে একদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে মানুষ জর্জরিত, অন্যদিকে রুটিরুজি বন্ধ হয়ে শ্রমজীবী মানুষ নীরব দুর্ভিক্ষের কবলে পড়েছে। সমাবেশে মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর ও সদরঘাট এলাকায় নির্বিচারে হকার উচ্ছেদ এবং মালামাল ধ্বংসের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম ঘোষণা করা হয়। সমাবেশ থেকে বলা হয়, মহান মে দিবসের পূর্বে হকারদের উপর জুলুম নির্যাতন বন্ধ করা না হলে আগামী মে মাসে কেন্দ্রীয় সমাবেশ থেকে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো, ইসি রাশেদা। ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো, তাই ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হলরুমে প্রথম ও দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মত বিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি। এই সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যেক প্রার্থীদেরকে সমান চোখে দেখার নির্দেশনাও দেন তিনি। রাশেদা সুলতানা আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকে না, তাই নির্বাচনকে সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ করার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে উগ্র রাষ্ট্র ঘোষণার এখনই সময়। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে সংঘর্ষ আর সংঘাত চলছে তার জন্য মূলত দায়ী মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল। কোনো আন্তর্জাতিক আইনে তোয়াক্কা করছে না দেশটি। গত 6 মাসে গাজায় একে একে 34,000-এরও বেশি নিরীহ প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের আগ্রাসনে এখনও গাজায় প্রতিদিন ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। জাতিসংঘ বলছে, ফিলিস্তিন গত 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত যে পরিমাণ আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে 14 বছর। গাজায় ইসরায়েলের বর্বরতা, ভয়াবহতা বোঝার জন্য খান ইউনুসে পাওয়া গণকবরের নির্দেশনায় যথেষ্ট। কচু কাটার মতো মানুষ মেরেছে ইসরায়েলি সেনারা। ওই গণকবর থেকে 350-এরও বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে গাজা উপত্যকার জনসংখ্যা 23 লাখেরও বেশি। এর মধ্যে প্রায় 95% মানুষই খাদ্য ঝুঁকিতে রয়েছে। কয়েকদিন আগে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্য উত্তেজনা সৃষ্টি করে। প্রথমে ইরানে হামলা করে ইসরায়েল। সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলার ভবনে হামলা করা হয়। এতে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলেও হামলা করে ইরান। এতে ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক তৈরি হয় ইসরায়েলের। এদিকে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার কসাই আখ্যা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।
তিনি নেতানিয়াহুকে জার্মানির নচ্ছি নেতা হিটলারের সঙ্গে তুলনা করেছেন। সম্প্রতি ফিলিস্তিনে রাফায় অভিযান চালিয়েছে ইসরায়েল। এই অভিযানের আগে দেশটিকে বারণ করেছিল পুরো বিশ্ব। তাদের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র তাদের ডাকে সাড়া না দিয়ে রাফায় হামলা শুরু করেছে ইসরায়েল। তখন বিশ্লেষকরা বলছে ইসরায়েলি নেতারা বিপদগামী হয়ে উঠেছে।